হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফায়ার এন্ড স্ক্রিপ্ট। এটা আজকের ফার্স্ট এপিসোড। আজকে 1 আগস্ট। এই মাসের শেষ দিন অব্দি ট্রান্সফার উইন্ডো খোলা ভারতীয় ফুটবলের জন্য। আমরা দেখেছি বিগত দিনে শেষ দিন অব্দি ট্রান্সফার ব্যস্ততা থাকে, তবে সেটা খুব একটা প্রফেশনাল জিনিস নয়। হ্যাঁ, ঠিক আছে, তোমার কিছু চেঞ্জেস জরুরিকালীন মানে আপদকালীন দরকার পড়লো, সেটা শেষ দিনে করা হলো, ঠিক আছে। বাট এইবারে যেরকম হায়দ্রাবাদ বাদ দিয়ে সব দল মোটামুটি দল গুছিয়ে নিয়েছে, এইটা প্রফেশনালিজম। কারণ প্রি সিজন শুরু হয়ে যায়, টুর্নামেন্ট শুরু হয়ে যায়, তাই টুর্নামেন্টগুলোতে তুমি দেখে নিতে পারো নিজেদের কিরকম শেপে আছো। যদি চোট আঘাত লাগে প্লেয়ার বদলে ফেলার সম্ভাবনা রয়েছে। এটা প্রফেশনালিজম। আমাদের বাংলার 3টে দলই মোটামুটি দল গুছিয়ে নিয়েছে। আমি বাংলার 3টে দল নিয়ে কথা বলি, বাকি অন্য দল নিয়ে আমরা লাইভে নয় ডিসকাস করব। যদিও এবার সবাই খুব ভালো দল করছে, মানে খুব ইন্টারেস্টিং মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি যে কোনো সব পজিশনে। সেইগুলো নিয়ে আমরা পরে লাইভে কথা বলবো। তার আগে এমনি এপিসোডটা শুরু করার আগে আজকে 1 আগস্ট ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। তো ইস্ট বেঙ্গল ক্লাবকে অসংখ্য শুভেচ্ছা এত দিন ধরে এই লেগাসি বহন করে আসার জন্য, কলকাতা ফুটবল তথা ভারতীয় ফুটবলে একটা অলংকার হয়ে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং সব সমর্থকদেরও। তো আমি জাস্ট চাই ইস্ট বেঙ্গল যখন আজকে প্রতিষ্ঠা দিবস, ইস্ট বেঙ্গলের ট্রান্সফার দিয়ে আজকে শুরু করি। ইস্ট বেঙ্গলের আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, রাহুল কেপির ওপর নজর রাখছে ইস্ট বেঙ্গল, বা রাহুল কেপির দিকে এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল, এই ধরনের কিছু একটা করেছিলাম। আমার ঠিক মনে নেই কি টাইটেল ছিল, কিন্তু কথাবার্তা বেশ এগিয়ে গেছিল। তো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রাহুল কেপির সঙ্গে কথাবার্তা ইস্ট বেঙ্গলে। কিন্তু এই এপিসোডে আমি রাহুল কেপি নিয়ে কথা বলবো না, কারণ রাহুল কেপি নিয়ে আলাদা করে আজকে আমার কাছে কোনো এক্সট্রা আপডেট নেই যে আমি বলবো যে হ্যাঁ কালকে আরেকটু এগিয়েছিল। রাহুল কেপির সঙ্গে প্রায় চূড়ান্ত কথাবার্তা হয়েই রয়েছে ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি মানে হেক্টর ইউসপে, মানে আমার মতে হেক্টর ইউসপে, তিনি তার ভিসার প্রসেসটা করে তাকে দেশে উড়িয়ে আনার পরেই রাহুল কেপি নিয়ে ফাইনাল ডিসিশনটা নিয়ে নেবে ইস্ট বেঙ্গল, এবং রাহুল কেপির ব্যাপারটাও ফাইনাল চূড়ান্ত করে ফেলবে। তবে এই এপিসোডে আমি বললাম যে রাহুল কেপি নিয়ে এটা নয়, এটা ভিঘ্নেশকে নিয়ে প্রায় 3 থেকে 4 বার ইন্টারেস্টেড হয়েছিল এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে ইস্ট বেঙ্গল। বারংবার ভিঘ্নেশের সঙ্গে কথা হয়েছে, এরকমও হয়েছে কখনো নেতিবাচক কথাবার্তাও হয়েছে ভিঘ্নেশের সঙ্গে, আবার কখনো ইতিবাচক কথাবার্তাও হয়েছে। তো বারংবার এটা হওয়ার পরেও কেন আমি আজকে সেই এপিসোডগুলো করিনি, বিভিন্ন রকম কথা হওয়ার পরে আজকে কেন ভিঘ্নেশকে নিয়ে এপিসোড করছি, কারণ ভিঘ্নেশকে নিয়ে অনেকটা এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল, ঠিক আছে। চূড়ান্ত কথাবার্তা বলেছে আমি বলবো না, তবে অনেকটা পজিটিভ দুটো তরফকেই লাগছে। তবে ডিসিশন কিন্তু সেই মেবি ফার্স্ট উইক অফ আগস্টের পরেই ডিসিশনটা নেবে ইস্ট বেঙ্গল, এবং অবশ্যই ভিঘ্নেশ, কেননা ভিঘ্নেশ 2 তারিখের ওপর নির্ভর করছে না। আনোয়ার আলী নয়, আনোয়ার আলী ইস্যুটার জন্য নয়, ভিঘ্নেশেরও একটা ইস্যু রয়েছে। তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের কালকে যে এপিসোডটা দিয়েছিলাম সেখানে বলা ছিল যে এই প্লেয়ারদের সঙ্গে ইস্যু রয়েছে। এছাড়াও কিন্তু কিছু ইস্যুস থাকে, সব ইস্যুস কিন্তু স্যালারি রিলেটেড হয় না, কিছু ইস্যুস থাকে সেগুলো একটু অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেডও হয়, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যায়, সেই সব ইস্যুগুলো নিয়েই সলভ হবে। তার মধ্যে ভিঘ্নেশ অবশ্যই একটা পার্ট। তো এইটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, মানে তোমাদের না, মানে ভিঘ্নেশ ওই দিকেই তাকিয়ে আছে কি হয় না হয়, কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে থাকলে সেই সময়টুকুর জন্য ট্রান্সফারটা তার সম্ভব হয় না। এই সময়টা ট্রান্সফারটা একটু হোল্ডে থাকে, যদি ট্রান্সফার তার হয়েও গিয়ে থাকে সেগুলোও হোল্ডে থাকে। তো সেই অনুযায়ী ভিঘ্নেশ একটু ওয়েট করে আছেন, অবশ্যই অ্যালেক্স আজিও ওয়েট করে আছেন। দেখা যাক কিরকম কি ডিসিশন তাদের ফরে আর এগেনস্টে, বা কি আসে। ফরে এগেনস্টে তো সেরকম ব্যাপার নেই, কি ডিসিশন আসে, হায়দ্রাবাদের কি ভবিষ্যৎ হয় তার উপর নির্ভর করছে। এটা আমি আশা করেছিলাম যে আজকে হবে না, বাট ট্রেনের আওয়াজটা হলো। অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। এনিওয়ে, ভিঘ্নেশের ব্যাপারে কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়ে রেখেছে ইস্ট বেঙ্গল, বাট এটা বলবো না যে অ্যাডভান্স স্টেজে রয়েছে।
কিন্তু বেশ কি বলবো একটা পজিটিভ দিকেই রয়েছে। কেন বলছি না আমি ব্যাপারটা, কারণ এবার বললাম না 3-4 বার প্রায় বিঘ্নেশের সঙ্গে কথাবার্তা এগিয়েছিল ইস্ট বেঙ্গল, কখনো থেমে গেছে মাঝপথে, কখনো অনেকটা এগিয়ে থেমে গেছে। তো এইবারে আমার বলার কারণটা হচ্ছে একটা ইতিবাচক জায়গায় রয়েছে আপাতত, কিন্তু অনেক কিছু কন্ডিশনস আছে। বিঘ্নেশ এবার লাল হলুদ জার্সি পড়বে কিনা তার ওপর দেখা যাক কি হয়। রাহুল কেপি বললাম, বিঘ্নেশ বললাম, রাহুল কেপি বিঘ্নেশ ছাড়াও আরো 3-4 জন প্লেয়ারের ওপর নজর রয়েছে ইস্ট বেঙ্গলে, এবং প্রসঙ্গত তাদের ম্যাক্সিমামই, সব নয় ম্যাক্সিমামই কিন্তু হায়দ্রাবাদের এফসির প্লেয়ার। তো দেখা যাক, এটা খুব স্মার্ট মুভমেন্ট হতে চলেছে ইস্ট বেঙ্গল, কারণ হায়দ্রাবাদ এফসির এক ঝাঁক মাকান ছোটে সহ এক ঝাঁক প্লেয়ার রয়েছে যাদের কিন্তু যে কোনো আইএসএল দল পেতে চাইবে, কিন্তু আইএসএল দলগুলো নিজেদের দল অলরেডি গুছিয়ে ফেলেছে, সুতরাং তাদের কাছে আর সেই রকম জায়গা নেই। যদি বাই চান্স কিছু এদিক ওদিক হয়ে যায় হায়দ্রাবাদ এফসির ভবিষ্যৎ, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল খুবই একটা বেনিফিটেড হবে, এবং খুবই তার কি বলবো তার রিজনেবল প্রাইস, ঠিক বলার ঠিক হবে না, তার রিজনেবল মূল্যে, ভ্যালু বলি, তার রিজনেবল ভ্যালুতে সে কিন্তু প্লেয়ারগুলোকে পেয়ে যেতে পারে। হ্যাঁ, চলে আসি একটু মোহনবাগানের কথায়। সেটা হচ্ছে যে মোহনবাগানের কথা কেন বলছি, কারণ প্রীতমের কথা বললেই ভালো হয়। তো প্রীতমের ডিলটা তো ওইরকমই জায়গায় দাঁড়িয়ে আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। তো প্রীতম অনেকে বলছেন কালকে প্র্যাকটিসে যোগ করেছেন, আমি কিন্তু তার আগের দিন লাইভে বলে দিয়েছি, তার আগের দিন কিন্তু প্রথম প্র্যাকটিসে জয়েন করেন প্রীতম কোটাল কেভিএফসির প্র্যাকটিসে। তো এটা দেখো, প্র্যাকটিস তো জয়েন করবে, ডুরান্ডেও হয়তো তাকে রেজিস্টার করাবে, এটা হতে পারে, কিন্তু তার জন্য সোয়াব ডিলটা ক্যান্সেল হয়ে গেছে তা কিন্তু নয়। সোয়াব ডিল মোহনবাগানের সঙ্গে যেটা রয়েছে সেটা এখনো অন রয়েছে, এবং যেটা বলেছিলাম যে সেটা 2 তারিখের রেজাল্টের পর মোহনবাগান সেটা নিয়ে মাথা ঘামাবে, তার উপর নির্ভর করছে বলছি না, সেটা নিয়ে মাথা ঘামাবে যে কিরম এগুলো পেছলো, সেইটা নিয়ে আমরা পরে 2 তারিখের পরেই আমরা আপডেট 100% দিয়ে দেবো যে প্রীতমের ডিলটা কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। আমাদের স্ট্যান্ড এখনো একই, যে প্রীতম কোটালের দিকটা, মোহনবাগানের দিকটা, মানে সোয়াব ডিলে যেটা প্রোগ্রেস করছে, আপাতত হয়তো 1-2 দিনের জন্য হোল্ডে আছে। কেবিএফসির সঙ্গে মোহনবাগানের সোয়াব ডিলটা এখনো ক্যান্সেল হয়ে যায়নি। মোহনবাগানের দিকে শুধু প্রীতম কোটালই আছে, মানে মোহনবাগানের চাহিদায় সেই সোয়াব ডিলটা, অপর দিকটা মেবি বাকি আছে, মেবি শর্ট আউট হয়েও গেছে, মেবি দেখা যাক। সেটা ট্রান্সফার মার্কেট ভোলাটাইল, এক্ষুনি একটা কিছু কমিট করাটা উচিত হবে না, দেখা যাক, লেটস সি। এটা 1 নম্বর কথা হলো। আর অবশ্যই প্রীতম কোটাল জয়েন করেছেন, দেখো তাকে ফিটও থাকতে হবে, মানে এরকম নয় এই সময়টা যখন সব প্লেয়াররা তেড়ে ফুড়ে প্র্যাকটিস করছে। আমার মনে হয় একটা ভালো মুভি করেছে প্রীতম কোটাল জয়েন করে প্র্যাকটিস, কেননা তিনি শেপে থাকবেন। মানে হঠাৎ করে কথা বলছি আমি, এটা হাইপোথেটিক্যাল কথা বলছি, যে তিনি হয়তো মোহনবাগান জয়েন করলেন এবং মলিনা দেখলেন যে তিনি শেপে নেই, তো তিনি জয়েন করেই বা কি করবেন, তিনি তো প্রথম একাদশে সুযোগ পাওয়ার দিক থেকে একটু পেছিয়ে পড়বেন, তাই না? সুতরাং ভালো করেছেন, জয়েন করেছেন, আমার তো মনে হয় খুবই ভালো স্টেপ এটা। খেলা, ডুরান্ডের খেলা যদি তার মধ্যে হয়ে থাকে, 1-2 কেরালা যদি তাকে টিমে রেজিস্টার করিয়ে প্রথম একাদশে রাখে কোচ, অবশ্যই তার খেলাও উচিত। কিন্তু তার জন্য সোয়াব ডিলটা আটকে গেছে এরকম নয়, বহু এরকম দেখেছি টুর্নামেন্টের মাঝপথে সোয়াব হয়ে 2টো দলের হয়ে খেলতে আমরা নিদর্শন আগে দেখেছি। তো চলো, এমনি ভিডিওটা বাড়াবো না, অনেকের প্রশ্ন করছিলে, কালকে আমি লাইভে আসিনি বলে উত্তর দিতে পারিনি। চলো, এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা তো টাটা।